স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। দেশে মোট করোনা রোগীর সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। একদিনে আরও 112 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 7,666 জন। মডার্নার 25 লাখ ডোজ করোনার টিকা আসছে শুক্রবার। জুলাই থেকে দেশ জুড়ে ফের টিকাদান শুরু, জানালেন প্রধানমন্ত্রী। লকডাউনের মধ্যেই আজও ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে এবং ফেরিঘাটে ভিড়। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 জুলাই পর্যন্ত। মিথেন গ্যাসে মগবাজারের বিস্ফোরণ ধারণা হলেও আগুন না লাগা নিয়ে প্রশ্ন। কেয়ারটেকারের মরদেহ উদ্ধারে নিহতের সংখ্যা বেড়ে 8। এবং মেয়র তাপসের প্ররোচনায় ব্যাংক হিসেব জব্দ, অভিযোগ সাইদ খোকনের। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান জানালো দুদক। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। এছাড়া টানা তৃতীয় দিন করোনায় 100-র বেশি প্রাণহানির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আগস্ট পর্যন্ত করোনা সংক্রমণ এবং মৃত্যুর এই ঊর্ধ্বমুখী অবস্থা থাকতে পারে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই সবার জন্য টিকা নিশ্চিতের পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন তারা। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে 9,04,436 জন করোনা রোগী। এর মধ্যে গেল 29 দিনেই শনাক্ত 1 লাখ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় 31,982 নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ মিলেছে 7,666 জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23.97। করোনায় মারা গেছেন আরও 112 জন। এর মধ্যে পুরুষ 67 এবং নারী 45 জন। এ নিয়ে মোট প্রাণ গেল 14,388 জনের। এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী হার আগস্ট পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন তারা। একটা হচ্ছে মাস্ক ব্যবহার করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে জনসমাগম এড়িয়ে চড়ার যে ব্যাপারটা রয়েছে সেটা মেনটেন করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ভ্যাকসিন নিতে উৎসাহী হতে হবে এবং ভ্যাকসিন আসবেই, সেখানেই কিন্তু সুরক্ষা রয়েছে। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 4,027 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 8,11,700 করোনা রোগী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার দেশে আসছে মডার্নার 25 লাখ ডোজ করোনা টিকা। সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া সৌদি আরব এবং কুয়েতগামী কর্মীদের ফাইজারের করোনার টিকা দেওয়া হবে। রাজধানীর 7 হাসপাতালে এই টিকাদান শুরু বৃহস্পতিবার। মন্ত্রী আরও জানান, আগামী সপ্তাহের চীনের টিকার একটি বড় চালানো দেশে আসছে। দেশে অক্সফোর্ডের টিকার মজুদ প্রায় শেষ। বন্ধ গণটিকার নতুন নিবন্ধন ও টিকাদান। এদিকে দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে টিকা নিয়ে সুসংবাদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্সের দ্বিতীয় চালানে শুক্র ও শনিবার দেশে আসছে মডার্নার 25 লাখ ডোজ টিকা। আগামী 2-3 তারিখে যে 25 লক্ষ মডার্নার টিকা বাংলাদেশে চলে আসবে। টিকা না পাওয়ায় দেশে আটকে আছেন অনেক প্রবাসী কর্মী। প্রথমে তাদেরকে চীনের সিনোফার্মের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও এখন তারা পাবেন কোভ্যাক্সের টিকা। এই লক্ষ্যে শ্রমিকদের তালিকা করছে বিএমইটি। সেই তালিকা অনুযায়ী টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, মুগদাসহ রাজধানীর 7 হাসপাতালে চলবে এই টিকাদান। প্রবাসী মন্ত্রণালয় থেকে একটা লিস্ট দিচ্ছে, সেই লিস্ট অনুযায়ী আমরা দিচ্ছি আর কি। এবং সৌদি আরবে যারা যাবে আর কুয়েতে যারা যাবে, কারণ তারা এই ভ্যাকসিন ছাড়া অ্যাকসেপ্ট করে না। যদি এই ভ্যাকসিন ছাড়া কেউ যায় তাহলে তাদের 14 দিন কোয়ারেন্টাইন করতে হয়, এবং 14 দিন কোয়ারেন্টাইন করলে তাদের অনেক টাকা খরচ আসে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে তাদেরকে এই খরচ থেকে তাদেরকে রেহাই দিতে হবে এবং ভ্যাকসিন তাদেরকে দিলে পরে এই খরচটা লাগবে না। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী 1 সপ্তাহের মধ্যেই চীন থেকে আসবে সিনোফার্মের করোনা টিকার একটি বড় চালান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা টিকা নিয়ে সংকট কেটে গেছে। জুলাই থেকেই দেশব্যাপী আবারও টিকা দেওয়া শুরু করবে সরকার। দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, আগামী মাসেই চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে টিকা দেশে আসতে শুরু করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। অধিবেশনে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে জানান, যত সমালোচনায় হোক না কেন এ বাজেট বাস্তবায়নেও সরকার সফল হবে এবং বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে। বিরোধী দলকে ধন্যবাদ জানাই যে বাজেটের ব্যাপারে তারা খুব গঠনমূলক বক্তব্য দিয়েছেন, যা আমাদেরকেও আমরা কি করেছি সেটা বলতে উদ্বুদ্ধ করেছেন। করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের নেওয়া নানা পরিকল্পনা ও পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া থেকে শুরু করে জনজীবন স্বাভাবিক করতে দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনার ব্যবস্থা নিচ্ছে সরকার। সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সে টাকা দেব। বিদেশে যাওয়া কর্মীদের কোয়ারেন্টাইন ব্যবস্থা এড়াতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ফাইজারের টিকা দেবার সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। এছাড়াও টিকা নিয়ে চলমান সংকট কেটে যাবার সুসংবাদটিও সংসদকে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। মহামারীর এই সংকটে দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংসদ নেতা বলেন, ধনী গরিব সবার পাশেই থাকবেন তিনি। জীবন জীবিকার সুরক্ষা দেওয়া সহ অর্থনৈতিক পুনরুদ্ধারে যে কোনো উদ্যোগের প্রয়োজন হলে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেবে সরকার। কোটি টাকা দারিদ্র্য বিমোচনে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোধে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে আজও বাড়ি ফিরেছে লোকজন। সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা গেছে ভিড়। এছাড়া সড়কে গণপরিবহন না চলায় অটোরিকশা এবং 3 চাকার যানেই ফিরেছেন অনেকে, আর এতে কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। 1 জুলাই থেকে কঠোর লকডাউনের আগে নানা উপায়ে আজও ঢাকা ছাড়ছে মানুষ। দক্ষিণবঙ্গে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন অনেকে। যাত্রীরা বলছেন, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের কারণে বাধ্য হয়েই ঢাকা ছাড়ছেন তারা। এজন্য 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে তাদের। দোকানপাট সম্পূর্ণ বন্ধ, আমাকে যেই দোকান এই দোকান চলে না, তার কারণে দোকানে বৈশা আমাকে খাইতে হইব বা বাইরেতে পারবো না, সেই জন্য আমরা বাড়ি চলে যেতে চাই। বৃহস্পতিবার পুরো লকডাউন দেবে, যাইতে পারবো না পরে সমস্যাতেই। 14টি ফেরিতে যাত্রী পারাপার হচ্ছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে, তবে যাত্রী পারাপারের বিষয়ে কোনো নির্দেশনা নেই ঘাট কর্তৃপক্ষের কাছে। যাত্রী চাপ কিছুটা কমছে আগের তুলনায়। ছোট বড় গাড়ি মিলে এই মুহূর্তে আমাদের 150টি গাড়ি আছে। রংপুরের সড়কে সিএনজি, অটোরিকশা চলছে আগের মতোই। মাস্ক ছাড়াই হাটবাজারে মানুষের উপচে পড়া ভিড়। বিধিনিষেধ উপেক্ষা করে টাঙ্গাইলে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। দোকান খোলা রাখছে, পেটের দায়ে আসতে হয়, কি করব? সরকারের লকডাউন দিলে তো আমাদের চলবে না, আমাদের তো গরিব মানুষ, আমাদের কাজ করে খাইতে হবে। লকডাউন মানি, কিন্তু ঘটনা তারুণাই আসছে। এদিকে সচেতনতা বাড়াতে বরিশালে প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। 1 তারিখ থেকে যে নির্দেশনা আসবে কঠোর লকডাউন, সেই বিষয়গুলো আমরা একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য পূর্বভাগেই মানুষকে অবগত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি। মাইকিং করে সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 দিনের সীমিত লকডাউনের দ্বিতীয় দিনেও অফিসগামীদের ভোগান্তি চরমে। সড়কে শুধু রিক্সা ছাড়া অন্য বাহন না থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এদিকে লকডাউনের মধ্যেও পায়ে হেঁটে প্রাইভেট কার ভাড়া করে রাজধানী ছাড়ছেন লোকজন। করোনা সংক্রমণের লাগাম টানতে সরকার নির্দেশিত লকডাউনের দ্বিতীয় দিনেও ভোগান্তির এমন চিত্র রাজধানীর প্রায় সব এলাকাতেই। গণপরিবহন না থাকায় অফিসে যেতে কেউ বেছে নিয়েছেন রিক্সা, কেউ বা ভ্যান, আবার কেউ পায়ে হেঁটেই যেতে বাধ্য হয়েছে নিজ গন্তব্যে। অফিসগুলোকে কর্মী আনা নেওয়ার ব্যবস্থা করতে বলা হলেও বহু প্রতিষ্ঠান ব্যবস্থা করেনি বলে অভিযোগ তাদের। গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখার তীব্র ক্ষোভ জানান তারা। অনেক কষ্ট করে যাচ্ছি, যেমন কালকে প্রায় 1 ঘন্টা আমি এখানে দাঁড়ানো ছিলাম, যাইতে পারতেছি না। বড় গাড়িতে 40 টাকা যাইছি, এখন তো হুন্ডাই চেয়ে ফেলেছে 300 টাকা।
300 টাকায় ফার্ম গেট পর্যন্ত যাবো, তারপরে তো আবার যেতেই পাবো। মোটরসাইকেলগুলো গুলিস্তানের দেখা 400 নিচে যাচ্ছে না, অন্য সময় 150-200 হলে যেত আর কি, এখন আপ ডাউনটাও অনেক বেড়ে গেছে আর কি। এদিকে লকডাউন উপেক্ষা করে আজও রাজধানী ছাড়ছেন লোকজন, পায়ে হেঁটে প্রাইভেট কার ভাড়া করে যাচ্ছেন অনেকে। এখন বাড়িতে তো যাওয়াই লাগবে, মনে করেন আমরা তো স্টুডেন্ট, এখন তো বাসায় যাওয়া ছাড়া তো উপায় নেই, ঢাকাতে তো আটকা পড়ে গেলে সমস্যা। বাড়ি যাচ্ছে, গাড়ি ঘোড়া নেই, পকেটে টাকা নেই, এখানে থাকলে তো টাকা লাগবে, কি করবো ভাই। লকডাউনটা দিয়েছে কিন্তু সব কিছু বন্ধ করবে, কিন্তু তা তো আর করে নাই। এই যে পরিস্থিতি কিভাবে আমরা যাইব, কষ্ট যে জায়গায় 50 টাকার ভাড়া সে জায়গায় দিচ্ছে 300 টাকা 400 টাকা দিয়ে এখন পেরেশান, কাছে তো টাকা পয়সা নাই। পুলিশ বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি সেবার পরিবহন আর রিক্সা ছাড়া অন্য কিছুই চলতে দেওয়া হচ্ছে না। রাইড শেয়ারিং টোটালি অফ, এই জন্যে যদি কেউ মোটরসাইকেলে রাইড শেয়ারিং ব্যবস্থা চালাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি আমরা। আর আপনার প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস যেটাই হোক না কেন, যদি সেটা আপনার যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হয় সেটার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বুধবার পর্যন্ত সীমিত লকডাউন থাকলেও বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসায় চলমান ছুটি আগামী 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং করোনা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে পরামর্শক্রমে বাড়ানো হয়েছে ছুটি। এদিকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের উপস্থিতিতে নেয়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার চিন্তাও করছে বোর্ড। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। 40 লাখ পোশাক শ্রমিককে একসঙ্গে ছুটি দেওয়া হলে দেশের বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, তাই কারখানা খোলা রেখে তাদের এক জায়গায় রাখা প্রয়োজন বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মঙ্গলবার সচিবালয়ে পোশাক মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে এই কথা বলেছেন তিনি। লকডাউনে গার্মেন্টস খোলা থাকবে কিনা সেই সিদ্ধান্ত ক্যাবিনেট ডিভিশন থেকে নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সামনে ঈদে বেতন বোনাস ছাড়াও বিদেশি অর্ডারের বিষয় রয়েছে। বৈঠকে তৈরি পোশাক শিল্পে কর্মরত মিড লেভেল ম্যানেজার এবং কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে 3টি প্রফেশনাল কোর্সের চুক্তি সই করেছে ইপিবি এবং বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। গতবারের অভিজ্ঞতা বলে যে 40 লক্ষ শ্রমিককে কিন্তু আমরা ঢাকায় বা আশেপাশে রাখতে পারিনি। তারা কিন্তু সবাই সারা দেশে, সেই ঝিনাইদহ, সাতক্ষীরা থেকে রংপুর থেকে শুরু করে কুড়িগ্রাম, সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। তারপর যখন ফিরে আসবে তখন কিন্তু সারা দেশ থেকে তারা অসুস্থতা নিয়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সো অ্যাটলিস্ট কনফাইন যদি রাখা যায় তাদের কোথাও, তাহলে হয়তো এই বিস্তৃতিটা কমবে। মিথেন গ্যাসের মজুদের কারণে মগবাজারে বিস্ফোরণ ঘটেছে। আবদ্ধ কোনো স্থানে এই গ্যাস জমে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিস্ফোরক অধিদপ্তর। তবে বিস্ফোরণ গবেষকরা মনে করেন ঘটনাস্থলে আগুন লাগার কোনো আলামত নেই, তাই মিথেন গ্যাসে এই বিস্ফোরণের সম্ভাবনা ক্ষীণ। তবে ক্ষতিগ্রস্ত ভবনে আজ পাওয়া গেছে তিতাস গ্যাস লাইনের সংযোগ। দুর্ঘটনা কবলিত ভবনটির নিচ তলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শর্মা হাউসের রান্নাঘর, অথচ এখানে নেই কোনো আগুনের চিহ্ন। সেখানে সিলিং ভেঙে পড়েছে, বিধ্বস্ত চারদিক, পাশেই বেঙ্গল মিটসের দোকানেরও একই চিত্র। এখানে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার হতো না, তবে সেখানে পাওয়া গেল তিতাস গ্যাসের সংযোগ লাইন। 2 দিন ধরে বিস্ফোরক অধিদপ্তর, সিআইডি ও ফায়ার সার্ভিসের তদন্ত দল ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করছে। তারা মিটার ডিটেক্টর দিয়ে বাতাসে মিথেন গ্যাসের মজুদ পেয়েছে 12 থেকে 13 ভাগ, যা থেকে এমন বিস্ফোরণ ঘটতে পারে। না পড়ার কারণ হচ্ছে এটা যে দিক দিয়ে ফাঁকা পাবে ওই দিক দিয়ে বের হয়ে যাবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকটা অনেকটাই ফাঁকা ছিল, এই কারণে ওয়েবটা ওই দিক দিয়ে বের হয়ে গেছে। যদি এটা কনফাইন থাকতো তাহলে হয়তো এটা উপরের দিকে যাইতো অথবা এখানে ফায়ার ইগনিশন হইতো। তবে বিস্ফোরক বিশেষজ্ঞ বলছেন মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হলে আগুন লাগবে। এই ঘটনায় আগুনের চিহ্ন নেই, কিন্তু বিস্ফোরণের বিধ্বস্ত ভবনের চারদিকের প্রায় আধা কিলোমিটার এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে এই, যদি মিথেন বা এলপি গ্যাস যদি ব্লাস্টিং হতো, তাদের যদি লিকেজ হতো, তাহলে সেখানে অবশ্যই ফায়ারিং এর একটা ব্যাপার থাকবে।
এবং সম্ভবত ফায়ারিংটাও হয়নি। এখন কিন্তু যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ব্যাপক একটা ঘটনা, এবং ড্যামেজিং এর ইন্টেন্সিটি অসম্ভব হাই। কম্প্রেসার ছিল এবং সেই ডেন্সিটিটা ইয়ার ডেন্সিটি মানে অসম্ভব সম্ভবত হাই ছিল, এবং ডিউ টু নন মেইনটেনেন্স অফ দ্য ডিভাইস হয়তোবা এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকতে পারে। এদিকে প্রচণ্ড শব্দ তরঙ্গের প্রভাবে বিধ্বস্ত ভবনটির পাশের আরও একটি দোতলা ভবন হেলে পড়েছে। বৈদ্যুতিক পোল ঘেঁষে কোনো মতে দাঁড়িয়ে আছে ভবনটি। ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় আরও একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে এলাকাবাসী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে দুপুরে কেয়ারটেকার হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। এর আগে প্রাণহানির ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর মামলা করে পুলিশ। এদিকে বিস্ফোরণে গুরুতর আহত ৯ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা। মগবাজারের বিধ্বস্ত ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদের খোঁজ মিলছিল না বিস্ফোরণের পর থেকেই। তাই বাবার ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে হন্য হয়ে খুঁজছিলেন মেয়ে হেনা বেগম। আর যদি না পাই তাহলে আমি কি সান্ত্বনা দিব মনে রেখন, আমি কি সান্ত্বনা দিব আমার মনে রে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। কয়েকটা দলে বিভক্ত হয়ে সার্চ করি এবং মানে ডেব্রিজ সরানোর সাথে সাথে এই হারুনুর রশিদ ভাইয়ের চুলটা পাওয়া যায়। এই লাশটার চুল পাওয়ার সাথে সাথে আমরা এই ডেব্রিজগুলো আস্তে আস্তে সরাই আমরা শনাক্ত করতে সক্ষম হই। এদিকে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে রাজধানীর রমনা থানায়। পুলিশ বলছে ঘটনার কারণ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হবে ভবন মালিককে। ওনাকেও আমরা আমাদের তদন্তের আওতায় রাখছি যে তার এখানে ভবন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে কানেকশন থাকে সেগুলো ত্রুটিপূর্ণ ছিল কিনা বা সেগুলো আপডেটেড ছিল কিনা, সব কিছু ঠিকঠাক ছিল না, সবাই আমাদের তদন্তের আওতায় আছে। এ বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক, আর 2 জনের অবস্থার উন্নতি হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন 4 জনও সংকটমুক্ত জানিয়েছেন চিকিৎসকেরা। 3 জনের অবস্থা খুবই মারাত্মক, তারা মোর দেন 90% বার্ন এবং তারা আইসিইউতে আছে। তাদেরকে বলা যায় অলমোস্ট জীবন মৃত্যু সন্ধিক্ষণে। আর বাকি 2 জন ওয়ার্ডে আছে, তারা মোটামুটি ভালো আছে। 2 জন হচ্ছেন নিউরোসার্জারিতে আর 2 জন হচ্ছে অর্থোপেডিক্সে। তাদের কিছু ফ্র্যাকচার আছে যারা অর্থোপেডিক্সে। নিউরোসার্জারি হেড ইনজুরি, আপনারা জানেন যে হেড ইনজুরি আমরা কয়েক ঘন্টা মানে বেশ কয়েক ঘন্টা অবজারভেশনে রাখতে হয়, সেই পর্যায়ে আছে, তারা ভালো আছেন। এদিকে বিধ্বস্ত বাড়ির পাশের অন্য একটি দোতলা ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত রোববার সন্ধ্যায় মগবাজারের 3তলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 8 জন নিহত এবং 2 শতাধিক আহত হন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন অভিযোগ করেছেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন আদালতের মাধ্যমে তার পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দ করেছেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। তবে দুদক বলছে, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চলছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের প্রতিষ্ঠান ও তার পরিবারের সদস্যদের মোট 8টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন ঢাকার সিনিয়র স্পেশাল জাজ KM ইমরুল কায়েস। এই 8টি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 7,62,74,603 টাকা। আদালতের আদেশের পরের দিনই সংবাদ সম্মেলন ডাকেন সাইদ খোকন। শুরুতেই তার অভিযোগের তীর বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের দিকে। মেয়র তাপস তার ব্যর্থতা ঢাকার জন্যে বারবার আমার প্রতি হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। তাই খুব স্বাভাবিকভাবেই আমার মনে বিশ্বাস জন্মেছে, শুধু আমার মনে নয়, শুধু ঢাকাবাসীর মনে নয়, দেশবাসীর মনেও বিশ্বাস জন্মেছে তার প্ররোচনাতেই এই কাণ্ড ঘটেছে। ব্যাংক হিসাব জব্দের বিষয়ে প্রতিকার না পেলে আন্দোলনের হুমকিও দেন সাইদ খোকন। এই শহরে কি হচ্ছে মানুষ কি জানে না, দেখে না? দুর্নীতি দমন কমিশনে কি হচ্ছে মানুষ কি দেখে না, জানে না? কি দিয়ে কি করতে চান? শাক দিয়ে মাছ ধরতে চান? মানুষ কিন্তু
এই ধরনের অপমান অপদস্থতা কখনোই মেনে নেবে না। আইনি মোকাবেলা করব, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। এদিকে সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত দুদক ও আদালতের বিষয় উল্লেখ করে এ নিয়ে সাঈদ খোকনের বক্তব্যের প্রতিক্রিয়ায় কোনো কথা বলতে নিরুৎসুক বলে জানিয়েছেন শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে সাঈদ খোকনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দুদক সচিব। দুদক স্বাধীন সংস্থা, তার নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করে, কারো দ্বারা প্রভাবিত হয় নাই, কখনো হয় না। সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন দেখে মাস 6 আগে অনুসন্ধানে নামে দুদক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে অভিনেত্রী পরিমণির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 5 দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ আগে গত বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান তাদের 5 দিনের রিমান্ডের আদেশ দেন। গত 14 জুন ধর্ষণ হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন এবং তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং 4 জনকে অজ্ঞাত আসামি করে পরিমণি সাভার থানায় মামলা করেন। নাসির সাহেবের যে জামিনটা দিয়েছেন আদালত একজন বিবেচক আদালত, উনি বুঝতে পেরেছেন যে এই মামলাটা একেবারে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড, এখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নেই, কিছু নাই। আপনার 9-4 ধারার মামলা হইতে হলে যে এলিমেন্টসগুলো থাকতে হয় তার কিছুই এই মামলাতে নেই। ওটা এসে বাদীর বিরুদ্ধে 211 হওয়া উচিত এরকম মিথ্যা মামলা করার জন্য। কয়েকদিন তাদের অন্তত সুযোগ দেওয়া হোক পুলিশকে তদন্তের জন্য, তারপরে কয়েকদিন কাস্টডিতে থাক। কিন্তু এখন কোর্ট সর্বোচ্চ আমাদের এই কোর্ট যে আদেশ দেবেন সেটা আমাদের মাথা পেতে নিতে হয়। আবারও পুঁজিবাজার সহ নানা খাতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2021। দুপুরে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হয় অর্থ বিল। তবে এবার কালো টাকা বৈধ করতে দিতে হবে 25% কর এবং 5% জরিমানা। আর মাত্র 10% কর দিয়ে কালো টাকা বিনিয়োগ করা যাবে শুধু উৎপাদনমুখী কারখানায়। পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। রীতি মেনে সংসদ সদস্যরা অর্থ বিলে 62টি সংশোধনী প্রস্তাব তুলে ধরেন জাতীয় সংসদে। এসবের 14টি গ্রহণ ও বাকিগুলো বাতিলের আবেদন জানান অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। 14টি সংশোধনী প্রস্তাব এনেছেন, তার সবগুলো আমি গ্রহণ করছি। অর্থ বিলের 19 ধারায় সংশোধনী এনে 25% কর ও 5% জরিমানার শর্তে কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করার সুযোগ দেয়া হয়েছে। তবে 1 বছরের মধ্যে বিনিয়োগ তুলে নিতে চাইলে কর দিতে হবে আরও 10%। সংশোধনী অনুযায়ী এই আইনের সুযোগ নিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে উৎস নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সরকারি সংস্থা। হাতে থাকা নগদ টাকা, অপ্রদর্শিত ব্যাংক আমানত বা সঞ্চয়পত্র বৈধ করা যাবে আগামী 1 বছর। এজন্য দিতে হবে 25% কর ও 5% জরিমানা। মাত্র 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এক্ষেত্রে বিনিয়োগ করতে হবে উৎপাদনমুখী শিল্পে। বৈধ করা যাবে জমি, ফ্ল্যাটও। এক্ষেত্রে কর চলতি অর্থ বছরের সমানই থাকছে। অপ্রদর্শিত সম্পদ বৈধ করার এই সুযোগ নিলে নিয়মিত আয়কর রিটার্ন অথবা সংশোধিত রিটার্নে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে জানাতে হবে। প্রস্তাবিত বাজেটে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এমএফএস এর কর্পোরেট কর বাড়ানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী। সংশোধনীতে বর্ধিত কর প্রত্যাহারের প্রস্তাব আসে। অর্থমন্ত্রী প্রস্তাব গ্রহণ করার আবেদন জানালে সম্মতি দেয় সংসদ। 20,000 টাকার বেশি মাসিক বেতন পরিশোধ করতে হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। প্রস্তাবিত বাজেটে যা ছিল 15,000 টাকা। এছাড়া 50,000 টাকার বেশি যে কোনো লেনদেন ব্যাংকিং চ্যানেলে করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তবে সংশোধনীতে কারখানাগুলোকে ছাড় দেয়া হয়। 1 জুলাই থেকে 5 লাখ টাকার বেশি কাঁচামাল কিনলে লেনদেন করতে হবে ব্যাংকিং চ্যানেলে। করোনা ভাইরাস সংক্রমণের এই সংকটকালে আমাদের বাজেটে গত বছরের মতো এবারও অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রান্তিক তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। 1 জুলাই শুক্রবার থেকে নতুন অর্থ বিল কার্যকর করবে এনবিআর। আগামী অর্থ বছরে সরকারের আয়ের লক্ষ্য 3,89,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর যোগান দেবে 3,30,000 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে সফরের জন্য ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় মমিনুল হকের নেতৃত্বে জিম্বাবুয়ে গেছে টেস্ট স্কোয়াড। তবে ভিসা জটিলতায় আটকে যাওয়া সাদমান কাল রওনা দেবেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন ক্রিকেটাররা। পরিবারের সাথে থাকা সাকিব আল হাসান
যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ছুটি শেষে কোচিং স্টাফের সদস্যরাও নিজ নিজ দেশ থেকে জিম্বাবুয়ে যাবেন। সদ্য নিয়োগ পাওয়া স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ দলের সঙ্গে যুক্ত হবেন কাতারের দোহায়। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট শুরু হবে আগামী 7 জুলাই। এর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ আছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু 16 জুলাই আর 23 জুলাই থেকে 3 ম্যাচের টি20 সিরিজ। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ক্যারিয়ারের শুরুতে আলো অন্ধকার দুটোই দেখতে হয়েছে সাদমান ইসলামকে। সাদা পোশাকে দুরন্ত শুরুর পর ইনজুরি, ফিরে এসে স্কোয়াড থেকে বাদ। এবার আবার জিম্বাবুয়ে সফরে আছেন দলে। সুযোগ এলে জায়গা পোক্ত করতে চান সাদমান। চোট থেকে সেরে এবছর উইন্ডিজের বিপক্ষে ফিরেছিলেন সাদমান। চট্টগ্রাম টেস্টে 2 ইনিংসে একটা 50-তে কামব্যাক খারাপ ছিল না, কিন্তু পরের টেস্টে চোটে ছিটকে যেতে হয়। এরপর তামিমের পার্টনার খুঁজতে গিয়ে তালগোল পাকায় টাইগার ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কায় 2 টেস্টে জায়গা হয়নি সাদমানের। তামিমের সঙ্গী হয়েছিলেন সাইফ, কিন্তু জুটি না জমায় জিম্বাবুয়েতে সাদমানের খেলার সম্ভাবনা বাড়ছে। কম্পিটিশনটা চলে আসে তখন নিজেকে কিভাবে আরও বেশি বেটার পারফর্ম করে নিজেকে জায়গাটা রেডি করা যায়, তো ওইটাই আমার চিন্তা আসছে। তো ওই কাজটাই আমি এই কয়েকদিন করে আসছি, যেন যখনই চান্স আসে যেন চান্সটা মিস না হয়। ফরম্যাট ভিন্ন হলেও জিম্বাবুয়ে সিরিজের আগে ঢাকা লিগের প্রস্তুতি কাজে দিত, কিন্তু লিগ শুরুর আগে ভুল করোনা রিপোর্টে এলোমেলো হয়েছে সবকিছু। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে পেরেছেন মাত্র 2 ম্যাচ। তবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিয়ে রেখেছেন সাদমান। অধিনায়ক মুমিনুল থেকে পেয়েছেন পরামর্শ। জিম্বাবুয়ে কন্ডিশন হিসেবেই সৌরভ ভাই বলছিল যে এরকম উইকেট হবে, বা আমাদের কিছু সিনিয়র ভাইয়েরা বলছে, তো ওইভাবেই আমি প্র্যাকটিস করছি। আশা করি আমার কাছে মনে হয় যে এখানে খুব ভালো কম্পিটিশন করে ভালো ম্যাচ খেলা যাবে। এ দলের হয়ে জিম্বাবুয়েতে খেলার অভিজ্ঞতা আছে সাদমানের, ফলে কন্ডিশন ও উইকেট সম্পর্কে ধারণা আছে। সুযোগ পেলে ওপেনিং স্লটে ম্যানেজমেন্টের ভরসা হতে চান তিনি। যদি জিম্বাবুয়েতে সুযোগ হয় তা তো অবশ্যই ভালো করার চেষ্টা থাকে। তো আমি আমার প্রস্তুতিটা ওভাবে নিয়ে আসছি। তো শ্রীলঙ্কাতে আমার যেভাবে হয়তোবা ম্যাচ খেলে নেই, কিন্তু প্র্যাকটিসটা আমি কন্টিনিউ করছি। তো এখানে অবশ্যই কিছুদিন ব্যাটিং করছি, ওখানে আবার জিম্বাবুয়েতে প্র্যাকটিস ম্যাচ আছে, অবশ্যই আমার মনে হয় যে কভার হয়ে যাবে। ম্যানেজমেন্টের বিবেচনায় সাদমান টেস্ট ক্রিকেটার, সেই কারণে সাদা বলের ক্যারিয়ারকে সবচেয়ে গুরুত্ব দিতে চান এই টাইগার ওপেনার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ বড় ম্যাচ। রাত 10টায় মাঠে উত্তাপ ছড়াবে ইংল্যান্ড এবং জার্মানি। অতীত পরিসংখ্যান ভুলে জার্মানদের বধ করার ছক কষছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। একই লক্ষ্য জার্মানিরও। এদিকে আরেক ম্যাচে রাত 1টায় লড়বে সুইডেন এবং ইউক্রেন। অতীত ইতিহাস ইংল্যান্ড জার্মানি ম্যাচকে দিচ্ছে বাড়তি মাত্রা। 1966-তে ইংলিশদের একমাত্র বিশ্বকাপ জয় তৎকালীন পশ্চিম জার্মানিকে হারিয়ে। এরপর আর কোনো বড় আসরের নকআউটে জার্মানদের হারাতে পারেনি 3 লায়ন্স। 30 বছর পর বিশ্বকাপের সেই হারের প্রতিশোধ 96-এর ইউরোতে নিয়েছিল জার্মানি। সেমিফাইনালে সেই টাইব্রেকারে ইংলিশদের হয়ে পেনাল্টি মিস করেন গ্যারেথ সাউথগেট। নামটা নিশ্চয়ই পরিচিত লাগছে। ইংল্যান্ডের বর্তমান কোচ তিনি। খেলোয়াড়ি জীবনের সেই আক্ষেপ কোচ পরিচয়ে ঘুচানোর সুযোগ সাউথগেটের। খেলাটা এবারও ওয়েম্বলিতে। 40,000 দর্শকের বেশিরভাগই থাকবে স্বাগতিকদের পক্ষে। তবে মহারণে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ইংল্যান্ড। এতদিন আইসোলেশনে থাকা ম্যাসন মাউন্ট আর বেন চিলওয়েল অনুশীলন করলেও তাদের নিয়ে শঙ্কা আছে। মিডফিল্ডে জ্যাক গ্রেলিশ এবং সাকাতে আস্থা 3 লায়ন্সের, আর ফ্রন্টলাইনে যথারীতি হ্যারি কেইনের সঙ্গী রাহিম স্টার্লিং। অন্যদিকে কষ্টের জয়ে শেষ 16তে ওঠা জার্মানি নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া। বড় কোনো ইনজুরি সমস্যা নেই তাদের। এক ম্যাচই পরবর্তী স্টেজের ভাগ্য করে দেবে। এক দলকে বাড়ি ফিরতেই হবে। আমরা হাঙ্গেরি ম্যাচের ভুল নিয়ে কাজ করেছি, যেগুলো ইংল্যান্ডের বিপক্ষে কাজে দেবে। জার্মানি বিপক্ষে রেকর্ড নিয়ে ভাবনার সুযোগ আছে, কিন্তু এখন যারা দলে আছে হিসাব নিকাশ মেলানোর সেই ম্যাচগুলোর সময় তাদের জন্মই হয়নি। সুতরাং ছেলেদের শুধু এই ম্যাচ নিয়েই ভাবতে বলেছি। দু দলের পরিসংখ্যানে এগিয়ে জার্মানি। 32 দেখায় তাদের জয় 15টি, আর ইংল্যান্ডের সাফল্য 13টিতে। বাকি 4 ম্যাচ ড্র। এদিকে রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচটি নিয়ে খুব বেশি আগ্রহ নেই ফুটবল বিশ্বের। তবে কাছাকাছি শক্তির সুইডেন আর ইউক্রেন ম্যাচও উত্তাপ ছড়াতে পারে ঠিকই। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই। মেসির জোড়া গোলে বলিভিয়াকে হারিয়ে এ গ্রুপ সেরা আর্জেন্টিনা, আর প্যারাগুয়ের বিপক্ষে জয়ে উরুগুয়ের অবস্থান দ্বিতীয়। সেই সঙ্গে ঠিক হয়েছে কোয়ার্টার ফাইনাল লাইন আপ, যেখানে ব্রাজিলকে দিতে হবে চিলি পরীক্ষা আর আর্জেন্টিনার সামনে ইকুয়েডর। আর্জেন্টিনার জার্সিতে রেকর্ড গড়ার ম্যাচে চেনা রূপে লিওনেল মেসি বলিভিয়ার সাথে করেছেন জোড়া গোল, যার প্রথমটা স্পট কিকে। পরেরটায় ফিনিশিং দুর্দান্ত, দলীয় বোঝাপড়ার ফসল। আন্তর্জাতিক ফুটবলে ৭৫তম গোল মেসির। প্রথমার্ধে ৩ গোল ম্যাচের ব্যবধান গড়ে দেয়। বিরতির পর দুই দল একটি করে গোল দিয়েছে, তবে বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পে আটকে গেছে গোলের মেলা সুযোগ। সব মিলিয়ে ব্রাজিলের মতো ১০ পয়েন্ট নিয়েই এই গ্রুপের সেরা আর্জেন্টিনা। ওদিকে প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় উরুগুয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচের একমাত্র গোল এডিনসন কাভানির পেনাল্টি থেকে, তাতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে এড়ানো গেছে। শুক্রবার মধ্যরাতে শুরু নকআউটের লড়াই। প্রথমে পেরু প্যারাগুয়ে মুখোমুখি, আর শনিবার ভোরে ব্রাজিলকে সামলাতে হবে চিলির ঝাঁজ। আর পরদিন আর্জেন্টিনার বাধা ইকুয়েডর আর কলম্বিয়ার সামনে উরুগুয়ে। ইউরোর মতো কোপা আমেরিকায় উত্তেজনার পারদ ততটা চড়েনি। করোনা সংখ্যা নিয়ে শুরু হওয়া লাতিন শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বে ব্রাজিল কলম্বিয়া ম্যাচ উত্তাপ ছড়িয়েছে। রেফারি কাণ্ড, শেষ বেলায় গোলের নাটকীয়তায় ওটাই এখন পর্যন্ত সেরা লড়াই। ৩ গোল করে আসরের টপ স্কোরার লিও মেসি, 2টি করে গোল ৮ জনের। নেইমার, গোমেজ, কাভানি আছেন সেই তালিকায়। মাঠ নিয়ে অসন্তোষ এই টুর্নামেন্টের শিরোনাম হয়ে আছে। স্বাগতিক কোচ তিতে পর্যন্ত ক্ষোভ জানিয়ে জরিমানা গুনছেন। গ্রুপ পর্বের খেলায় ভক্তদের মন না ভরালেও নকআউটে গিয়ে লাতিন ছন্দ ঠিকই রঙিন হয়ে ধরা দেবে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওই যোদ্ধাকে নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরে। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একের পর এক রেকর্ড করছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে রিজার্ভ প্রথমবারের মতো $46 বিলিয়ন ছাড়িয়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভ গিয়ে ঠেকে $46.08 বিলিয়ন। রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার খরচ তুলনামূলক কম হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈদেশিক মুদ্রার এই মজুত দিয়ে 10 মাসের আমদানি দায় মেটানো সম্ভব। সাধারণভাবে কোনো দেশে 6 মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ থাকলে সেটাকে যথেষ্ট বলে মনে করা হয়। রিজার্ভ বৃদ্ধির ফলে এখান থেকে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার পরিকল্পনা দিয়েছে সরকার। মিরপুরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে মেট্রো রেলের নির্মাণ কাজ। ঢাকা উত্তরের মেয়রের অভিযোগ, মানুষের চলাচলে ব্যাঘাত ঘটিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে প্রকল্প পরিচালকের দাবি, সমন্বয়হীনতার কারণে ভোগান্তিতে পড়ছে মানুষ। শেওড়াপাড়া থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরা। ফলে সারা বছরই ভুগতে হয় এলাকাবাসীকে, আর সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। দুর্ভোগ বাড়ায় বহুগুণে। চুক্তি অনুযায়ী এই সড়ক দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের নয়, মেট্রো রেল কর্তৃপক্ষের। মেয়র আতিক বলছেন, নির্মাণ কাজ চললেও সড়ক চলাচল উপযোগী রাখার কথা ছিল, যা ভঙ্গ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের যে কমপ্লায়েন্স, সেই কমপ্লায়েন্স যদি ভঙ্গ না হয় তাহলে তো জনগণ কষ্ট পেত না। তো অবশ্যই ভঙ্গ হয়েছে দেখে কিন্তু জনগণ কষ্ট পাচ্ছে। তারা কাজ করছে, নিজ দিক দিয়ে কোনো ধরনের জন্য এই ডিস্টারবেন্স যেন না হয়, এটা কিন্তু মানবেন না। একেবারে শেওড়াপাড়ার লোকজন কষ্ট করতে 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 অনেক কিন্তু কষ্ট দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু মেয়র আরও জানান, এ এলাকা ড্রেনে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে মেট্রো রেলের নির্মাণ কাজের উচ্ছিষ্ট, যে কারণে জলাশয় পরিষ্কার করেও জলাবদ্ধতা দূর হচ্ছে না। এখন ওয়াসা যখন যে চুক্তি শেষ হয়েছে, তারা তাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম তারাকে কন্টিনিউ করে যদি করা হয়, কারণ তারা এটা টেকনিক্যাল জিনিসটা জানে। আমাদের সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় 36 কোটি টাকার টেন্ডার আমরা ইনস্ট্যান্টলি দিয়েছি। তবে একার ঘাড়ে দায় নিতে রাজি নন মেট্রো রেল প্রকল্প পরিচালক। সব সংস্থার মধ্যে সমন্বয়হীনতার যুক্তি দেখালেন তিনি। এখানে ডিওয়াসা আছে, ডেস্কো আছে, একটা কাজ করে গেছি। এই যে দেখেন আমরা এই রাস্তাটা মেনটেন করে গেছি। মাঝখানে আবার আসলো ডিওয়াসা, যে তারা তাদের ওই যে স্টর্ম ওয়াটার পাইপ এখানে করবে।
তখন আমি বললাম আমার রাস্তা তো নষ্ট হয়ে যাবে, ওরা বলে যেটা করে দিবে, কিন্তু ওরা ওদের পার্টটা করে নাই। 2 সপ্তাহ আগেও মিরপুরে সড়কের দুরবস্থা দেখতে যান মেয়র আতিক। তারপর সংস্কার শুরু করে মেট্রো রেল কর্তৃপক্ষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। পাহাড়ি ঢলে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি প্রবেশ করেছে। সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে থাকায় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে 3 উপজেলার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 145 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টেকনাফের নাফ নদীতে নেমে আসা 2টি বন্য হাতিকে 3 দিন ধরে ফেরানো সম্ভব হয়নি। এ নিয়ে বিপাকে পড়েছে বন বিভাগ। শনিবার টেকনাফের জালিয়াপাড়া নাফ নদীর প্যারাবনে দেখা যায় বন্য হাতি দুটি। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতি দুটিকে শনিবার রাতে বনের ভেতর দিয়ে আসে। পরে তারা আবার নাফ নদীতে চলে এসেছে। হাতি দুটিকে নানা উপায়ে পাহাড়ের দিকে সরানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হতে হয়। আমরা প্যারাবন থেকে সাপুর দিকের হাতিটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো হাতিটি উদ্ধার হয়ে যাবে। হাতি এটা বন্যপ্রাণী, এটা আসলে স্বাভাবিক কোন দেশ থেকে কিংবা আমাদের বন থেকে এটা 2 দেশের সীমানার মধ্যে আসছে বা যেভাবে আছে এটা বলা ঠিক না যে আসলে মায়ানমার থেকে আসছে না বাংলাদেশ থেকে নামছে। টানা 77 দিন পর সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। 2 মাসের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ এবং মৃত্যু হয়েছে ব্রাজিলেও। এদিকে বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে 6005 জনের, নতুন শনাক্ত 3,14,000। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 39,45,000। বিশ্বে করোনা আক্রান্তের হার 5% নিচে নেমেছে বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ ও মৃত্যু কমেছে ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে। 3 মাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্ত 40,000-এর নিচে নেমেছে। দেশটিতে একদিনে নতুন আক্রান্ত 37,000, মৃত্যু হয়েছে 907 জনের। ব্রাজিলে একদিনে করোনায় মারা গেছে 658 জন, যা 2 মাসের মধ্যে সর্বনিম্ন। নতুন শনাক্ত 27,804 জন। করোনার ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় শঙ্কা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে হংকং। অন্যদিকে বিস্তার নিয়ন্ত্রণে আসায় জুলাইয়ের পর বিধিনিষেধ জারি রাখার প্রয়োজন নেই বলে জানান নতুন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ইসরায়েলের প্রাপ্তবয়স্কদের 85 ভাগই টিকার 2 ডোজ নিয়েছেন। এবার তরুণদের টিকা নিতে তাগাদা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার করোনার টিকা কার্যক্রমের গতি আরও বাড়ানো হয়েছে। এদিকে মালয়েশিয়াতে লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে পড়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে 128 জনের দেহে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডেল্টার সংক্রমণ রোধে সিডনি সহ আশপাশের 4টি রাজ্যের 1 কোটি মানুষ লকডাউনে আছে। ডেল্টার ধরন রোধে সাউথ আফ্রিকায় কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। থাকছে রাত্রিকালীন কারফিউ। শেষকৃত্য ছাড়া সব রকমের জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে যেসব ক্রীড়াবিদ অলিম্পিকে অংশ নিচ্ছেন তাদের টোকিওর উদ্দেশ্যে যাত্রা শুরুর 1 সপ্তাহ আগে থেকে প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে জাপান সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার তদন্তের দায়িত্ব নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই হামলার পেছনে কারা জড়িত, কোথা থেকে এই হামলা পরিচালনা করা হয়েছে সবকিছু খতিয়ে দেখবে তারা। তবে প্রাথমিকভাবে এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকেই দায়ী করছে ভারত। শনিবার মধ্যরাতে পরপর 2টি বিস্ফোরণ হয় জম্মুর সামরিক ঘাঁটিতে। এ ঘটনায় বিমান বাহিনীর 2 সদস্য আহত হন। এই ঘটনার পরই
রাজৌরি, পুঞ্চ এবং পাঞ্জাবের পাঠানকোটে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। প্রথম হামলার 24 ঘন্টার মধ্যেই আরও 2টি ড্রোন জম্মুর কালুচকে দেখা যায়। গুলি করে সেগুলোকে নামানোর চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবারও জম্মুর 3 জায়গায় ড্রোন উড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে 12তলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। দুর্ঘটনার 5 দিন পরও সন্ধান মেলেনি নিখোঁজ 150-র বেশি মানুষ। তবে এখনও আশা ছাড়েননি উদ্ধারকর্মীরা। যুক্তরাষ্ট্রের জরুরি উদ্ধারকর্মীদের সাথে এই কাজে যোগ দিয়েছেন ইসরায়েল এবং মেক্সিকো থেকে আসা উদ্ধারকারী দল। 40 বছর আগে নির্মিত মিয়ামির চ্যাম্পলেইন টাওয়ার্স কম্পাউন্ডে মোট অ্যাপার্টমেন্ট সংখ্যা 136টি। বৃহস্পতিবার ভোর রাতে আকস্মিকভাবে ভেঙে পড়ে 55টি ফ্ল্যাট। দুর্ঘটনার সময় অধিকাংশ অধিবাসী ঘুমন্ত ছিল। মাত্র 12 সেকেন্ডে গড়িয়ে যাওয়া ভবনটি সমুদ্রের তীরে হওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড দিয়ে এয়ার পকেট তৈরি করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয়, আবারও তার নজির তৈরি করলেন রুশ শিল্পী ফিওদর সুদারচিকভ। পায়ের সাহায্যে ছোট কৃত্রিম হীরা দিয়ে সুন্দর শিল্পকর্ম বানিয়েছেন তিনি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের লাইব্রেরিতে প্রথম প্রদর্শন এবং বিক্রির জন্য তোলা হয় তার শিল্পকর্মগুলো। রুশ শিল্পী ফিওদর সুদারচিকভ জন্মগত বিকলাঙ্গ হলেও থেমে নেই শিল্পের প্রতি তার আসক্তি। পায়ের সাহায্যে ছোট কৃত্রিম হীরা বা রঙিন ক্রিস্টাল দিয়ে তৈরি করেছেন নানা শিল্পকর্ম। এসব শিল্পকর্মগুলো প্রথম প্রদর্শন ও বিক্রির জন্য তোলা হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের লাইব্রেরিতে। আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি, কারণ আমার শিল্প দেখতে এখানে অনেকেই এসেছেন। সবাই প্রশংসা করছেন। পা দিয়ে এত নিখুঁত ছবি বানানো দেখে বিস্মিত দর্শনার্থীরা। এই ছবি হাত দিয়ে তৈরি করাই কঠিন, সেখানে তিনি সেটি পা দিয়ে বানিয়েছেন। জীবন সংগ্রামে তিনি সবকিছুই অর্জন করেছেন বলে মনে করি। খুব একটা সহজ ছিল না সুদারচিকভের জীবন। জন্মের পরই বিকলাঙ্গের কারণে ছেড়ে যায় বাবা মা, পরে বেড়ে ওঠেন এতিমখানায়। আমার শিক্ষক বলেছিলেন, তুমি যদি নিজের জন্য কিছু করতে না পারো, তোমার জন্য তা কেউ করে দেবে না। তোমার বাবা মা নেই। সেই কথাগুলোই আমাকে অনুপ্রাণিত করেছে। আনুষ্ঠানিক কোনো শিল্প প্রশিক্ষণ নেননি সুদারচিকভ। 2 বছর আগে রঙিন ক্রিস্টাল দিয়ে ছবি তৈরির কাজ শুরু করেন। 90x60 সেন্টিমিটারের এই ছবি বানাতে তার সময় লেগেছে 50 দিন। ভবিষ্যতে আরও বড় ক্যানভাসকে নিজের শিল্পকর্মে সাজিয়ে তোলার পরিকল্পনা আছে তার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আগে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।